আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বৃষ্টিময় একটা সকাল দিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করে দিয়েছি। প্রচণ্ড ভারী বৃষ্টি হলো এতক্ষণ, আর পুরো উঠোন কিন্তু পানিতে থই থই। দেখিয়েই তো দিলাম। আর এদিকে আমি কিন্তু বৃষ্টির পানি দিয়েই থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি। বালতি পাতা ছিল সামনে, সেই বালতিতে বৃষ্টির পানি বেঁধেছিল। সেখান থেকে কিন্তু বসে বসে দরজার সামনে বসে সমস্ত প্লেট বাটি ধুয়ে নিয়েছি। আর সাথে সাথে কিন্তু সিঁড়িটাও মুছে নিয়েছি ভালো করে। সিঁড়িটা এবং দরজার সামনের টাইলসটা মুছে নিয়েছি। তো টাইলস বসিয়ে আর লাভ হলো কি, বৃষ্টি কিন্তু একটু জোরে হলে আর যদি বাতাস হয় সাথে, তাহলে ঘরের মধ্যে পানি চলে আসে। কারণ টাইলস লাগানোর কারণে একটু উঁচু হয়ে গেছে ফ্লোরটা, আর সেই জন্য দরজাটা নিচ থেকে কাটা লাগছে। তো নতুন করে করতে গিয়েই একটা বিড়ম্বনায় পড়েছি। নিচ থেকে কিন্তু পানি ঢুকে আসে, একটু বেশিই কাটা হয়ে গেছে দরজার নিচে। তো এখানে কিন্তু সাবু রান্না করে নিয়েছি ছোটো মেয়ের জন্য। ওর হচ্ছে গ্যাস, এই জন্য ওর জন্য এই ব্যবস্থা সকালে। আর এই তো গত ভিডিওতে দেখিয়েছিলাম ধানের গজ একটু একটু বের হয়েছিল, তো আবারও আমি 24 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো 24 ঘন্টা পর এটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু গজগুলো বের হয়ে গেছে। তো অনেকগুলো গজ বের হয়েছে, আর এই গজগুলো দিয়েই কিন্তু পিঠা তৈরি হবে। তো সব গজগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এবং আবারও খুব ভালো করে ধুয়ে নেব, যেহেতু ভেজানো ছিল, তো কোনো প্রকার গন্ধ না থাকে। তো সেই জন্য আর কি। আর এমনিতে কিন্তু গন্ধ হয় না, যেহেতু এটাতে অঙ্কুরোদ্গম হয়েছে, বীজ থেকে চারা তৈরি হচ্ছে। তো তারপরও সুন্দর করে আবারও ধুয়ে নেব, যেহেতু এটা খাবারের কাজে ব্যবহৃত হবে। সুন্দর করে ধুয়ে এখন ছাঁকার জন্য আমি একটা ঝাঁপিতে করে, একটা ছাঁকনিতে করে রেখে দেব, যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। আর এইটা হচ্ছে আমি পাটার মধ্যে একটু সিসে নিব। যাদের পাটা পুতো নাই, তারা হামানদিস্তে থাকলে এই কাজটা করতে পারবেন, বা হচ্ছে ব্লেন্ডারে দিয়ে অল্প একটু ব্লেন্ডারে একটা দুটা গুলি দিয়ে তারপর হচ্ছে সাবাটা থেকে রসটা বের করে নিতে হবে। মেন বিষয়টা হচ্ছে এই, যেটা সিসে এটা থেকে যে রসটা, ওই রসটা কিন্তু বের করে নিতে হবে। ওইটাই আমাদের পিঠা বানাতে লাগবে। তো ছোটোবেলায় যখন জমিতে ধানের বীজ ফেলা হতো, তখন নানি কিন্তু এই পিঠাটা তৈরি করতেন। তো এই পর্যায়ে আসলে একটু শুকনা শুকনা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু সিঁচে নিতে হবে, যাতে করে রসটা বের হয়ে আসে। তা না হলে তো চিপলে রসটা বের হবে না। তো এই পর্যায়ে কিন্তু এখন রসটা বের করার মতন অবস্থায় চলে এসেছে। তো এরকম চিপে রসটা বের করে আবারও কিন্তু এর ভিতরে অনেক রস আছে এখনও, মানে হাত দিয়ে চাপা হচ্ছে, যার কারণে কিন্তু পুরোপুরিটা একবারেই বের হয়ে আসবে না। জাস্ট আমরা নারকেল যেভাবে দুধ করি ঠিক সেইভাবে। আর আমি যখন পিঠায় ব্যবহার করব, তখন এই দুধটা অবশ্যই ছেঁকে নিব, কারণ এর মধ্যে ধানের কণা টনা থাকতে পারে। তো সেজন্য আবার আমি কিন্তু ছেঁকে তারপরে দিব। তো ব্যাস, দুধটা কিন্তু বের করে নিয়েছি, আর এখানে দিয়ে নিয়েছি চাউলের গুঁড়া। আর এই ধানের গজের যে পিঠাটা, আমাদের আঞ্চলিক ভাষায় পচা পিঠা বলে, অনেকে গজ পিঠাও বলে, দলু পিঠা বলে, দলি পিঠা বলে, নানান নামে আর কি ডাকা হয়। তো এই এর জন্য কিন্তু অবশ্যই চাউলের গুঁড়া লাগবে। সম্পূর্ণটা আমি চাউলের গুঁড়া নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এরকম হাতে নিয়ে একটু একটু করে, ঠিক ভাপা পিঠার জন্য আমরা গুঁড়িটা যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে প্রসেসিংটা করতে হবে। তো এভাবে অল্প অল্প করে নিয়ে একবারে, যাতে বেশি নরম না হয়ে যায়, একটু ঝুরো ঝুরো থাকবে, সেভাবে পানি মাখিয়ে নিব। তো পানি মাখানো হলে আমি অবশ্যই দেখিয়ে দিব। এই যে চাপ দিলে এরকম দলা হয়ে যাবে, মানে খুব সামান্যভাবে, জোরে চাপ দিতে হবে না, খুব সামান্যভাবে চাপ দিলেও কিন্তু দলা হয়ে যাবে, আবার হালকা করে চাপ দিলে ভেঙেও যাবে। তো এই পর্যায়ে হচ্ছে সেদ্ধ দিতে হবে। আমি হাঁড়িতে কিছুটা পানি দিয়ে নিয়েছি, তার উপরে একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি তো সেদ্ধ করার জন্য। আর নিচে অবশ্যই দুটো আমি চামচ দিয়ে নিয়েছি, বা শলা টলা যে কোনো একটা কিছু ব্যবহার করলে তাড়াতাড়ি ভাপটা ওঠে। নিচে যেহেতু ছিদ্র সিস্টেম, নিচের ছিদ্রগুলো তাহলে বন্ধ হয়ে যায় না। তো ব্যাস, অল্প সময়ের মধ্যে কিন্তু রুটি পিঠাগুলো সেদ্ধ হয়েছে। এটা হচ্ছে এই ধানের গজের পিঠার প্রথম পর্যায়। এটা আমরা রুটি পিঠা সেদ্ধ বলি, অনেকে ধুপি বলে। ধুপি সেদ্ধ বা রুটি পিঠা সেদ্ধ করে নিয়েছি চাউলের গুঁড়ি দিয়ে। তো যখন মনে হবে না একটু বেশি শক্ত শক্ত হয়ে গেছে, বা ফুটতে সেদ্ধ হতে একটু বাকি আছে, তখন কিন্তু এই পর্যায়ে একটু পানির ছিটা দিয়ে আবার ঢেকে দিলে খুব সুন্দরভাবে ভাপে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। পানি কিন্তু একদম ঝপাঝপ ঢেলে দেওয়া যাবে না, মানে
হালকা করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, যাতে করে ভাপটা ওঠে এবং পানিটা ওর ভিতরে থেকে ভালোভাবে সেদ্ধ হয়। তো ব্যাস, সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে একটু সময় দিব। তো একেবারেই ঠান্ডা হওয়ার দরকার নেই, হালকা উষ্ণ গরম থাকতেই কিন্তু আমি ধানের গছ থেকে যে রসটা বের করে নিয়েছিলাম ওই রসটা মিলিয়ে দিব। আর এই রুটি পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু কম সেদ্ধ হলে হবে না, কারণ এটা আর কোনো প্রকারের সেদ্ধ বা ভাজা টাজা করব না। তো এর মধ্যে এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি যেহেতু একটু মিষ্টি বেশি পছন্দ করি, তো সেই জন্য আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়ে নিলাম। আর যারা মিডিয়াম মিষ্টি পছন্দ করেন তারা আর একটু কম দিয়ে নেবেন, আপনাদের চাহিদা অনুযায়ী চিনি দিয়ে নেবেন। আর এখন হচ্ছে আমি ওই যে রস করে রেখেছিলাম ধানের গজের, সেই রসটা দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে সব দিকে ছড়িয়ে দিয়ে এখন হাতে মেখে নিব। চিনি এবং হচ্ছে ওই যে রসটা মেখে নিব, ধানের গজের যে রসটা বের করে নিয়েছিলাম ওইটা ভালো করে মেখে এভাবে করে রেখে দিব। তো এটা মাটির পাতিল অনেক ভালো হয়, স্টিলের পাতিলে রেখে দিলে হয়তো একটু বেশি মানে খাদ্য গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। যদিও একটা পচা পিঠা নাম, কারণ এক রাতের জন্য রেখে দেওয়া হয়, সেই জন্য হয়তো বা এটার নামকরণ করা হয়েছে। আসলে আমি জানি না কেন এটার নামকরণ পচা পিঠা করা হয়েছে। তো যাই হোক, যেহেতু আমার কাছে মাটির কোনো হাঁড়ি পাতিল নেই রাখার মতো, তো সেই জন্য কিছুটা মাটির হাঁড়ি পাতিলের মতোই কিন্তু কাজে দেয় সিরামিকের পাতিলগুলো। তো সিরামিকের একটা বোলের মধ্যে রাখলাম, ঢেকে রেখে দিয়েছিলাম এক রাত একদিন। পরের দিন সন্ধ্যাবেলায় নিয়ে এসেছি, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে আর আবহাওয়া বেশ ঠান্ডা, তো এক রাতে কিন্তু হয়নি। আর এই ধানের বীজের গজের রসটা দেওয়ার কারণে কিন্তু একটা ফ্লেভার আসে, রেখে দেওয়ার পরে একটা টকটক হয়ে ওঠে এবং একটা ফ্লেভার আসে। তো ওই ফ্লেভারটার জন্য কিন্তু ভালো লাগে। তো অনেকেই কিন্তু এই ফ্লেভারটা পছন্দ করেন না, তো সেই জন্য তারা কিন্তু খেতে পারবে না। আর যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু অনেকটাই মজা লাগবে। তো এই তো আজকে শেয়ার করে দিলাম পচা পিঠা রেসিপি। তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সংকটকালীন সময়ে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী কিন্তু বন্যার্তদের হেল্প করার চেষ্টা করব। তো সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।